আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি শারাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে, কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয়। পানি কমলেও দৃশ্যমান উন্নতি হয়নি বন্যার, সব নদ নদীর পানি বিপদসীমার ওপরে। ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তি পাচ্ছে 368 জন বন্দী। সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। করোনার কারণে জমে ওঠেনি রাজধানীর পশুর হাট, দুর্দিনে পড়েছে কামার শিল্প। আমাদের তো বেচা বিক্রি নেই, আর এনজিওয়ালারাই ছিল আমাদের বিভিন্ন তালবায়না ঝামেলা করতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কনফারেন্স রুম থেকে বৈঠকে সংযুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা করে আসছে। 2 কোটি কৃষককে কৃষি উপকরণ সরবরাহ করার জন্য কার্ড প্রদান করা হয়েছে। কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে, কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। আর আমাদের সারের দাম যেটা বিএনপির আমলে ছিল 90 টাকা, সেটাকে আমরা করেছিলাম 25, তারপরে 22, এখন সেটা 15 টাকা 16 টাকা, প্রকৃতপক্ষে 12 টাকায় নেমে এসেছে। কৃষক কৃষি উপকরণ কার্ড পায়, 10 টাকায় কৃষকরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। 1 কোটির উপর কৃষক কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। কাজে এভাবে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি যে আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত থাকে। উত্তরাঞ্চলের কোনো কোনো নদ নদীর পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। টানা 1 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকায় নদ নদী তীরবর্তী জেলাগুলোর বন্যার্ত মানুষ চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ছেন বহু মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বন্যা কবলিতরা আশ্রয় কেন্দ্রগুলিতে অবস্থান নিলেও অনেকের অভিযোগ পৌঁছেনি খাদ্য সহায়তা। খাবার আমরা কিছুই এই পর্যন্ত পাইতেছি না। ওষুধপাতি, বাচ্চাদের স্যালাইন, ডায়রিয়া তো এমনি তো পড়েই আছে আমাদের। ভোটের দিন আসলে আমরা দুনিয়া নয়নকার করে আমাকে ভোটটা দেন, তারপর আমরা পানির দিন আসলে খুব কষ্ট হয়, আমাদের পানি আরেকবার গিয়ে থাকা লাগে। এদিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। বাঁধের 45 মিটার ধসে যাওয়ায় প্রবল স্রোতে প্লাবিত নিম্নাঞ্চলের অনেক পরিবার এখন পানিবন্দী। মাটি খুঁড়ে খুঁড়ে বস্তা দিচ্ছে, বস্তা দেওয়ার পরে 2 দিন ভালো ছিল, হঠাৎ করে সকাল থেকে হইতেছে এতখানি নিয়ে হইতেছে পুরো দাইবে গেছে। বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান ফরিদপুরের জেলা প্রশাসকের। আমরা ইতিমধ্যে মাইকিং করে দিয়েছি যে স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি। ব্রাহ্মণবাড়িয়ার 7টি পয়েন্টে 3টি প্রধান নদীর পানি সামান্য কমেছে, তবে এখনও তিতাস নদের পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছে জেলার নিম্নাঞ্চল। সরাইল আরুয়াইল সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের কবলে পড়েছে সড়কটি। সদর উপজেলার পক্ষ থেকে পানিবন্দী কাশীনগর ও সীতানগরের 200 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এদিকে শরীয়তপুরের জাজিরায় বানভাসী 200 পরিবারের মাঝে তৃতীয় দফায় চাল, ডাল, তেলসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন। চলতি বন্যায় 31টি জেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা প্রায় 10 লাখ।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৭ লাখের বেশি মানুষ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে করোনা প্রসঙ্গ। দেশে ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২,৯৬০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২,২৯,১৮৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,০০০ জনে। দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১,২৭,৪১৪ জন। ঘন্টায় ১২,৭১৪টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৯৬০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,২৯,১৮৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.৮৫% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৫%। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ১,৭৩১ জন এবং এ পর্যন্ত সুস্থ ১,২৭,৪১৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং এ পর্যন্ত ৩,০০০ ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। দর্শক, জানবো করোনা ভাইরাসের আরও কিছু তথ্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোবাইল করিমের কাছে। তিনি জানাবেন দেশ বিদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। ধন্যবাদ। গত কদিনই কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ এশিয়াতে আবার বাড়া শুরু করেছে। এরই মাঝে এশিয়া কিন্তু অনেক কত জায়গাতে কিন্তু তারা লকডাউন তুলে নিয়েছিল দেশের কর্তৃপক্ষ, কিন্তু দ্বিতীয় দফায় একে কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু দ্বিতীয় দফায় সংক্রমণ। সেই হিসেবে তারা আবারও কিন্তু সব দেশে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। একটু যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থার যে বিশ্লেষণে দেখি, এখনও বাংলাদেশে কিন্তু আক্রান্তের যে অবস্থা তা কিন্তু গত কদিনে কিন্তু একটু বেড়েছে, আর মৃত্যুর হারটা কিন্তু দুদিনে কিন্তু একটু কমে এসেছে, যেটা দুদিন আগেটা কিন্তু অনেক বেশি ছিল। আর সুস্থতার চিত্র বিগত ২ মাস ধরে কিন্তু একই রকম রয়েছে। আর আমরা যদি একটু আপডেটের যে চিত্র যেটা টেস্ট করা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যেমনটা স্বাস্থ্য অধিদপ্তর বলছে সেটা কিন্তু একটু হলেও বাড়ছে, যে টেস্টের যে সংখ্যাটা বেড়েছে, যেটা গত ২ দিন আগে কিন্তু অনেকটা কম ছিল। একটু যদি আমরা রাজধানীর অবস্থা দেখি, এখন পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে মিরপুরে ১৬৭২ জন, উত্তরাতে রয়েছে ৮৫৯ জন, মোহাম্মদপুরের ৭২৩ জন, মহাখালীতে ৬১৭ জন, আর ধানমন্ডিতে ৬০১ জন আক্রান্ত। দেশের অন্য জেলার অবস্থা যদি দেখি, অন্য জেলার মধ্যে দেশব্যাপী যে অবস্থা রয়েছে তাতে কিন্তু ঢাকাতে আক্রান্ত হচ্ছে ৪৮৩২২ জন, চট্টগ্রামে ১৩৫০৩ জন, নারায়ণগঞ্জে ৫৮২৫ জন, বগুড়াতে ৪৫৫৫ জন, ফরিদপুরে আক্রান্ত ৪৫১২ জন আক্রান্ত রয়েছে। বিশ্বব্যাপী যদি আমরা একটু অবস্থা দেখি, সারা বিশ্বে এখন পর্যন্ত কিন্তু মোট আক্রান্ত রয়েছে ১,৬৬,৭৭৪ জন। এখানে কিন্তু মৃত্যু হয়েছে সারা বিশ্বে প্রায় ৬,৫৮,০৫৭ ছাড়িয়ে কিন্তু ৫৮ কাছাকাছি মানুষ মারা গেছে, আর সুস্থ হয়েছেন প্রায় ১,২,৬৫,০০০ মানুষ। এদের কিন্তু সবার উপরে অবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু আক্রান্ত রয়েছে প্রায় ৪৪,৩৩,৫৩২ জন, সেখানে মারা গেছে কিন্তু প্রায় ১.৫ লাখের উপর মানুষ। ব্রাজিলে ২৪ লাখ আক্রান্ত, সেখানে মারা গেছে প্রায় ৮৭,০০০, ভারতে ১৪,৮৪,০০০, আর সেখানে কিন্তু মারা গেছে প্রায় ৩৩,০০০ মানুষ। এদিকে রাশিয়াতে কিন্তু ৮ লাখ আক্রান্ত, সেখানে মারা গেছে ১৩,০০০, আর এরপর দক্ষিণ আফ্রিকাতে কিন্তু নতুন করে আবার আক্রান্ত হচ্ছেন অনেকে, সেখানে কিন্তু মারা গেছেন প্রায় ৭,০০০। একটু যদি বিশ্বের অবস্থা বলি, সারা বিশ্বে এখন পর্যন্ত যে চিত্র রয়েছে, সারা বিশ্বে মোট যে আক্রান্ত সে অবস্থাতে কিন্তু ইউনিসেফ নতুন একটা তথ্য দিয়েছে। ইউনিসেফ বলছে কিন্তু সবচেয়ে বড় সংকটের মধ্যে যাচ্ছে সেখানে দক্ষিণ যে আফ্রিকার অঞ্চলটাতে কিন্তু সবচেয়ে বেশি খাদ্য সংকট দেখা দেবে এবং শিশুদের মধ্যে কিন্তু স্বাস্থ্যগত বেশ সমস্যা দেখা যাবে। আর যদি আমরা দেখে থাকি যে দুনিয়ার সবচেয়ে যে বড় স্বাস্থ্য যে সংকট, সেটাকে কিন্তু বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট বলছে, এবং এটা দীর্ঘমেয়াদী বলে তারা উল্লেখ করেছে। এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মোবাইলিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনও কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে কিছু বিভ্রান্তি এখনও রয়ে গেছে। অনেকে টিকিট জমা দিয়ে 48 থেকে 72 ঘন্টা আগে নমুনা দিচ্ছে পরীক্ষার জন্য। কেউ কেউ 24 ঘন্টা আগে রিপোর্ট পাচ্ছে, আবার কেউ কেউ পাচ্ছেন না। এতে শেষ মুহূর্তে অনেকেরই উদ্বেগ বেড়ে যাচ্ছে।
আবার রেজাল্ট পজিটিভ আসলে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করতে হচ্ছে। এর ফলে অনেকে আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছেন। এছাড়া নমুনা গ্রহণ, ফলাফল প্রদান আছে সমন্বয়হীনতা। বিদেশগামীদের ভোগান্তি কমাতে আমি একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবারে অন্যান্য প্রসঙ্গ। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে মিনায় যান মুসল্লিরা। এদিকে করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব। আর জানাচ্ছেন মোবালিক করিম। প্রতি বছর যেখানে হাজিদের পদচারণায় মুখরিত থাকে, এবছর ঠিক তার উল্টো। হজের সুযোগ পেয়েছেন সৌদি আরবের বসবাসরত 20 থেকে 50 বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা, যাদের 70 ভাগই প্রবাসী, বাকি 30% দেশটির নাগরিক। হজযাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য এবছর মিউনিসিপ্যালিটি নিয়োগ দিয়েছে কমপক্ষে 18,490 জন কর্মী। হজের পবিত্র স্থানগুলো সহ গুরুত্বপূর্ণ স্থানে 28টি নতুন ও পূর্ণাঙ্গ সরঞ্জামে সুসজ্জিত সার্ভিস সেন্টার বসানো হয়েছে। এসব স্থানে দিনরাত 24 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়োগ করা হয়েছে কমপক্ষে 13,500 পরিচ্ছন্ন কর্মী। চলাচলের জন্য ফুটপ্রিন্ট মার্ক লাগানো হয়েছে পথ জুড়ে। জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হচ্ছে হাজিদের, যা শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। এদিকে ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। 12 জিলহজ পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফাত ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে করোনার কারণে ছোঁয়া যাবে না কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়া এবার নিষিদ্ধ। নামাজ পড়ার জন্য আনতে হবে নিজস্ব জায়নামাজ। এছাড়া গতকাল মক্কা ও মদিনায় বৃষ্টি নিয়ে এসেছে প্রশান্তির ছোঁয়া। মোবাল্লিক করিম, মাই টিভি। ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আনলেও একেবারে নির্মূল করা যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রেওয়াজ অনুযায়ী এবার ঈদেও 368 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি সংগঠন 90 জিএমবির মাধ্যমে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। তবে হামলা করার মতো দেশের জঙ্গি সংগঠনগুলোর কোনো সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যেটা বিভিন্নভাবে তাদের এইখানে তারা জীবিত আছে, এই ধরনের কথা গোপনের মাধ্যমে তারা প্রকাশ করতে চাচ্ছে, এইগুলি কোনো ভিত্তি নেই। এগুলির কোনো এখন পর্যন্ত আমরা এদের কোনো সক্ষমতা কিংবা এদের যে এই ধরনের ঘটনা ঘটাতে পারবে, আমরা এগুলি বিশ্বাস করি না। তা আমরা মনে করি যে এই সমস্ত যে কথাবার্তাগুলো আসছে, এইগুলি নিছকই জানান দেওয়ার জন্য যে তারা এখনো মরেনি। আমি তো সেটা সবসময় বলে আসছি যে আমরা একদম মূল উৎপাদন করতে পারিনি, তবে আমরা কন্ট্রোলে রেখেছি। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে জঙ্গি সংগঠনগুলোর এমন হুমকি বললেও এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক পাড়া বলুন, ধর্মীয় উৎসব যেখানে আনন্দ হয়, উৎসব যেখানে হয়, সেখানে সিকিউরিটির কথা বলুন, সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। করোনা পরীক্ষার ভুয়া সনদ জাতির জন্য লজ্জাজনক জানিয়ে প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। এটাকে কেউ আমরা বিশ্বাস করতে পারি? এই যেখানে আমাদের ইতালিতে এই ভুয়া সার্টিফিকেটের জন্য আমাদের প্লেনকে ফেরত পাঠিয়েছে, এর চেয়ে লজ্জাকর বিষয় আমাদের জন্য কিছু নেই বলে আমি মনে করি। আমরা তাৎক্ষণিকভাবে কারাই ভুয়া সার্টিফিকেটগুলি দিচ্ছিল, তাদের কয়েকজনকে আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আমাদের হয়েছিল এবং আমরা যথার্থভাবেই তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আপনারা যে বললেন এটা বন্ধ হয়ে গেছে, কোনোই বন্ধ হয়নি। যারাই করবে আমরা তাদেরকেই ধরব।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে যাদের শাস্তির মেয়াদ ৩০ বছর পূর্ণ হয়েছে এমন ৩৬৮ জন আসামি এবছর ছাড়া পাবেন, এমনটা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জেল কোড অনুযায়ী তাদের সাজার মেয়াদটা শেষ হয়েছে, এগুলিকে কমিয়ে কমিয়ে ফিল্টার করে এখন ৩৬৮তে নিয়ে আসছি এবং এইটা প্রক্রিয়া চলছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 3 দিন, তবে এখনও রাজধানীতে জমে ওঠেনি পশুর হাটগুলোতে এরই মধ্যে উঠেছে পর্যাপ্ত পশু এবং আসছে আরও, কিন্তু ক্রেতা সমাগম কম হওয়ায় পশু বিক্রি নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। আরও জানছেন ডেনি দ্রং। একবারে সন্নিকটে পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানীর পশুর হাটগুলোতে এরই মধ্যে উঠেছে পর্যাপ্ত গরু ও খাসি। ছোট কিংবা বড় সব আকারের গরু রয়েছে হাটে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা পশুর দামও অন্যান্য বার থেকে কিছুটা কম হাঁকছেন বিক্রেতারা। তবে ক্রেতা সমাগম না হওয়ায় হতাশার ছাপ যেন প্রত্যেক বিক্রেতার মুখে। আমি যে 1 সপ্তাহ হলে আসছি, 50টা গরু নিয়ে আসছি কুষ্টিয়া থেকে, এখনো ক্রেতা আসে নাই। আসছে, দাম টাম শুনে চলে যাচ্ছে, দাম করছে না। হাটে তো কাস্টমার এখনো আসে নাই, মানে এখন ওরকম দাম মানে জিজ্ঞাসা নাই যে কত কেমন দাম আসবে যাবে। আনছি কালকে সন্ধ্যার সময়, এখন ওরকম কাস্টমার আসে নাই। তার কারণে করোনার পরিস্থিতিতে হাটের অবস্থা ভালো নাই, আমাদের যে পরিমাণ খরচ হয়েছে সে খরচটা উঠছে না। কিন্তু আশা ছাড়ছেন না সহজে। পশু লালন পালনের এতদিনের কষ্টের একটি মূল্য পাবেন সেই বিশ্বাস বিক্রেতাদের চোখে মুখে। আমি আশা করছি আগামীকাল থেকে হাট জমে উঠবে এবং মানুষ তার পশু কিনতে পারবে। তবে আমাদের 40টা গরু ঝিনাইদহ থেকে আসা, কারণ বেচা কিনা তো শুরু হয় নাই, হবে ইনশাল্লাহ। এদিকে ভাটারায় সাইদনগরে পশুর হাট পরিদর্শন করেন ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। সাংবাদিকদের তিনি জানান, করোনা সংক্রমণ রোধে চেষ্টার কমতি না থাকার পরও পশুর হাটে স্বাস্থ্যবিধির বিষয়টি দুরূহ হয়ে পড়েছে। সবারই উচিত নিজের সুরক্ষার বিষয়টি চিন্তা করা। অত্যন্ত একটি দুরূহ ব্যাপার মেনটেন করা, বা তারপরেও আমরা চেষ্টা করছি, বারবার মাইকে বলা হচ্ছে, আমাদের মোবাইল কোর্টও আছে, আমরা চেষ্টা করছি এটিকে স্বাস্থ্য সুরক্ষা না মেনে যেন হাটে যেন সবাই আসে, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সবাইকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কর্পোরেশন প্রস্তুত বলেও জানান মেয়র। কোরবানির পশু নির্দিষ্ট জায়গায় আপনারা দিবেন, সাথে সাথে ধুয়ে ফেলতে হবে। আমাদের বর্জ্যর টোটাল কর্মীরা কিন্তু মাঠে থাকবে, নির্দিষ্ট স্থানে রেখে দিবেন। আমরা চেষ্টা করব 24 ঘন্টার ভিতরেই এই সার্ভিসটা দেওয়ার জন্য। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজধানীর কামারপাড়াগুলোতে। ঈদকে সামনে রেখে ছুরি চাপাতি সহ প্রয়োজনীয় দ্রব্যাদির পসরা সাজিয়ে বসলেও ক্রেতা নেই বাজারে, তাই লোকসান গুনছেন কামাররা। তার উপর দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরই কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বাড়ে কামারদের, তবে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। করোনা ভাইরাসের কারণে চাহিদা কম থাকায় অলস সময় পার করছেন কামারিরা। আগে তো প্রচুর চাপ আছিল, আছে না আল্লাহ রাখছে মোটামুটি। প্রতি কুরবানিতে তো ভালো হইতো, কামের লেগে তো মনে করেন এখন আমরা লেগে কথা কওয়ার সময় আমার থাকতো। প্রতি বছরের মতো ভিড় নেই ছুরি চাপাতি আর বটির দোকানে, তাই লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। আমাদের এবার কর্মচারীরা যারা খাটে নিজেরা মিলে অনেকে কম একেবারে। লকডাউন দেওয়া হয়েছে, তারপরে থেকে তো আমাদের মাল স্টক হয়ে রয়েছে, আমরা ওই মালামাল বেচতে পারিনি, সমস্ত মালামাল আমাদের রয়ে গেছে। প্রতি বছর এই যে আজকের এই দিনে মনে করেন 15 থেকে 20,000 টাকা আমদানি করি, আজকে আমি সকালে তো বেচা কিনা করছি আপনার 2,000 টাকা। যাও বিক্রি হচ্ছে তাতে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এই চাপাটিগুলো আগে ছিল 500 550, এবছর 700 চাইতেছে দাম। এবার যাই, এবারও তাই, দামে কোনো বাড়তি কোনো রেট রাখা হয় না। মোটামুটি একরকম আছে, এর মধ্যে ভালো মন্দ দেখে শুনে নিতে হবে। ছুরি চাপাতির পাশাপাশি কোরবানি পশুর গোশত তৈরিতে প্রয়োজনীয় কাঠের গুঁড়ির ব্যবসাতেও এখন ভাটা। মালের দাম একটু বেশি, আর বিশেষ করে কাস্টমারই আমরা পাই না, খুবই কম, একবারই কম, মানে শতকরা দেখা গেছে 10% হয় না, এরকমই বোঝা যাচ্ছে। গেছে কোরবানিতে বিক্রি করছিলাম ঈদের 7 দিন আগে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা, এবার বিক্রি করছি মাত্র 1500 টাকা। অনেক বিপদে আছি আমরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
এদিকে প্রতি বছর এই সময়ে সাতক্ষীরার কামারপাড়ার কারিগররা দিনরাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করলেও এবছর যেন চিত্র ভিন্ন। করোনায় কাজের অভাবে এইসব কারিগরদের সংসার চালানোই যেখানে কষ্টকর, সেখানে সমিতির টাকা পরিশোধ নিয়েও বিপাকে তারা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কামারপাড়ায় ঢুকতেই শোনা যায় হাতুড়ি দিয়ে লোহা পেটানোর টুংটাং শব্দ। ধারালো দা, চাপাতি, ছুরি, বটি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ নিয়ে যখন ব্যস্ত সময় পার করার কথা কামারদের, ঠিক তখন অলসভাবে সময় পার করছে সাতক্ষীরার কামারপাড়ার কারিগররা। ক্রেতা শূন্য এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনোই হননি তারা। লাইফে এত কাজ কম কোনো সময় হয়নি, কাজের অবস্থা খুবই খারাপ। দেশে যে ভাইরাস রয়েছে এই ভাইরাসের জন্য খুব সমস্যা। যে কারিগরের কাছে আসছি, আমাদের পুরানো কুপা আছে কাজ করার জন্য, কিন্তু এনাদের কাজ বেশি না পাওয়ায় আমাদের দাম বেশি পড়ে যাচ্ছে। কারিগরদের কাজ কম থাকায় পুরনো কাজের খরচ কিছুটা বেশি নিলেও বর্তমান পরিস্থিতিতে ছুরি চাপাতির নতুন দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতাদের। যেহেতু ঈদের মুখে আর এই করোনার পরিস্থিতি দেখি সেই হিসাবে দাম বেশিও না কমও না, গত বছর তুলনায় দাম একটু বেশি। তা বেশি হওয়ার কারণ এটাও হতে পারে যে বেচাকেনা কম। গত বছর যা করে এই বছর মোটামুটি সেই দামই নেছে। কামারদের অভিযোগ, একদিকে ক্রেতা নেই, তার উপর সমিতির উৎপাতে অতিষ্ঠ তারা। আমরা এই এনজিওর টাকা পয়সা নিয়ে এই মালপাতি আমরা ওঠাই, আমাদের তো বেচা বিক্রি নেই, আর এনজিওওয়ালারাই ছিল আমাদের বিভিন্ন তালবায়না ঝামেলা করতেছে, এখন সমিতির লোকজন উৎপাত করতেছে। সাতক্ষীরা টাউন বাজার শাহী মসজিদের ইমাম জানালেন, ঈদুল আজহায় সৃষ্টিকর্তার নামে পশু কোরবানি দেওয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ এবং তা হতে হবে নিয়ম অনুসারে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কোরবানিকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিকভাবে যে পবিত্রতার সাথে আমরা পালন করার চেষ্টা করি। ঐতিহ্যবাহী কামার শিল্পকে ধরে রাখতে হলে সরকারিভাবে আর্থিক সহায়তার পাশাপাশি সকল সুযোগ সুবিধার দাবি ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধু ব্যাংকের সংখ্যা বৃদ্ধির জন্য নয়, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, জনগণের কল্যাণে জনগণের জন্য কাজ করবে। দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের 4টি শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিস্তার লাভ করতে চাই এবং আমাদের 2,12,000 পুলিশ সদস্যের পাশাপাশি 18 কোটি মানুষকে আমরা আধুনিকতম ব্যাংকিং সার্ভিস উপহার দিতে চাই। আমরা চাই যে টিপিক্যাল ব্যাংকিংয়ের বাইরে এসে নতুন কিছু করার জন্য, এবং সেই ব্যাংকিং হবে হচ্ছে প্রো পিপল। সেই সঙ্গে 18 কোটি মানুষ যেন মনে করতে পারে দিস ইজ দেয়ার ব্যাংক দে ওন। উই ওয়ান্ট বেস্ট অফ দি বেস্ট, and that is the standard of this bank. নানা সংকটে বরিশালের গরুনদীর পান চাষিরা। এদিকে করোনার প্রভাবে ক্রেতা কম থাকায় বিক্রি নেই, অপরদিকে বন্যায় তলে গেছে পানের বরজ। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মুবাল্লিক করিম। বরিশালের গরুনদী উপজেলার 1050 হেক্টর জমিতে এবছর আবাদ হয়েছে পান, যা এই উপজেলার আবাদি জমির 1/3। গুণগত মানে এখানকার পান বেশ ভালো হয়, কদর রয়েছে দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরেও। তবে করোনার প্রভাবে এবার ক্রেতাশূন্য বাজার। করোনার কারণে আমাদের এই পানের আড়তে ধস নামছে, কারণ এরকমভাবে চললে আরো চলবে না। এখন পানের কোনো দাম বাজার কিছুই নেই, এখন রাস্তায় নামার কায়দা হয়েছে। 10-12 জন মানুষ খাওয়া যাওয়ার সংসারে আর বাঁচছে না। আমাদের এলাকার পান ভালো হওয়ার কারণে বিদেশে রপ্তানি হইতো, এই করোনার কারণে এখন রপ্তানি হয় না। যাও বিক্রি হচ্ছে, চাষিরা পাচ্ছেন না আশানুরূপ মূল্য। উৎপন্ন করতে যে খরচ হয় সেই খরচ তারা পান বিক্রি করে পায় না। চাষিরা ঠিকমতো দাম না পাওয়ার কারণে চাষিরাও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি সাধন হইতেছে। এদিকে বন্যায় বেশ কিছু এলাকায় পানের বরজ তলিয়ে যাওয়ায় বিপাকে চাষিরা। সমস্ত খাল বরিয়া হালানের কারণে আমাকে বরপাতা সব তলাইয়া নষ্ট হয়ে যাইতেছে। অতি বৃষ্টির কারণে আমাকে বরপাতা পানিতে তলাই গেছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। নিজেদের অবস্থান তুলে ধরলেন এই কর্মকর্তা। বর্তমান সময়ে কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে বিভিন্ন পান বরজের আশেপাশে পানি উঠে গেছে, তার জন্য আমরা কৃষকদের পাশে থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পান চাষিরা। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। ভাইরাস ম্যালওয়্যার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি বড় ঝঞ্ঝাট। শুধু বিরক্তির উদ্বেগ নয়,
এর জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক মূল্যবান তথ্য। অনেকেই এর থেকে রেহাই পেতে ব্যবহার করেন অ্যান্টিভাইরাস কিংবা অ্যান্টি ম্যালওয়্যার। তবে তা কতটুকু কার্যকর, বাজারে যা পাওয়া যায় তার সবই কি আসল? সাপ্তাহিক আয়োজন মাইটেকে বিস্তারিত তুলে ধরছেন মোবাল্লিক করিম। কম্পিউটার ব্যবহার করেন অথচ ভাইরাস নিয়ে ঝামেলা পোহাননি, এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া বেশ দুষ্কর। কম্পিউটার ভাইরাস মূলত এক ধরনের প্রোগ্রাম যা অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করে। এই বাধাদানকারী প্রোগ্রামগুলো থেকে রেহাই পাওয়ার জন্য রয়েছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস তো ভালোর জন্য ইনস্টল করা হয়, তাই বলে কি সব অ্যান্টিভাইরাসই ভালো? কখনো কখনো অ্যান্টিভাইরাসগুলোই বিভিন্নভাবে ক্ষতি করে। অ্যান্টিভাইরাস ইউজ করে, তবে তারা দেখা গেছে যে 1 বছরের লাইসেন্স থাকে, তারা 1 বছর লাইসেন্স ওভার হয়ে যাওয়ার পরেও তারা সেটাকে ইনস্টল করে রাখে। তখন এটা ম্যালওয়্যার সৃষ্টি করে, যেটা আপনার পিসিকে স্লো করতেছে, যেটা আপনার ফাইলটাকে নষ্ট করে দিচ্ছে। বাজারে নানা নামে বিক্রি হয় এসব অ্যান্টিভাইরাস, তবে তা সব কি আসল? উত্তরে বিক্রেতারা বলছেন নামকরা ব্র্যান্ডগুলোর কোডের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা। এটা আপনার যদি দোকানদার না বলে দেয় তাহলে আপনার কোনো বোঝার কোনো ওয়ে নেই। সাইবার সিকিউরিটির এই বিশেষজ্ঞ জানালেন, নামকরা কিছু ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস ছাড়া ইন্টারনেটে পাওয়া ফ্রি অ্যান্টিভাইরাসগুলো উল্টো ক্ষতির কারণ হতে পারে। ফেক অ্যান্টিভাইরাসগুলো ভাইরাসের মতোই কাজ করে। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির যে অ্যান্টিভাইরাসগুলো আছে, সব অ্যান্টিভাইরাসেই সমানভাবে কাজ করে না। অ্যান্টিভাইরাসের পাশাপাশি কম্পিউটার সিস্টেমের সুরক্ষার জন্য জানালেন কিছু পন্থা। আপনি কমিউনিকেশনের জন্য এনক্রিপশন সিস্টেম ব্যবহার করতে পারেন। আপনি স্ট্রং পাসওয়ার্ড ম্যানেজ করতে পারেন। এছাড়া আপনি অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। এছাড়া আপনি ফায়ারওয়াল ইউজ করতে পারেন। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আপনি ব্যবহার করতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অজানা সাইটগুলো ব্রাউজ করা থেকে বিরত থাকাই এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থকুঞ্জে আয়োজিত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় কয়েকটি গাছের চারা রোপণ করেন তথ্য প্রতিমন্ত্রী। টিসিএর সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে টিসিএর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের সংবাদ। কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে কুয়েত সরকার প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। রাত 9টা থেকে ভোর 3টা পর্যন্ত আংশিক কারফিউ বলবৎ থাকবে। কোনো এলাকা বিচ্ছিন্নতার আওতায় থাকবে না। পূর্ব অনুমোদিত কার্যক্রমগুলো ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই উল্লিখিত কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আওকাফ এবং ইসলামিক বিষয় মন্ত্রণালয়ের অনুমোদিত দেশব্যাপী মসজিদগুলোতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি প্রয়োগের মাধ্যমে ঈদুল আজহার নামাজের জামাত মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর এরই সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে, আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয়। পানি কমলেও দৃশ্যমান উন্নতি হয়নি বন্যার, সব নদ নদীর পানি বিপদসীমার ওপরে। ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তি পাচ্ছে 368 জন বন্দী। সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। করোনার কারণে জমে ওঠেনি রাজধানীর পশুর হাট, দুর্দিনে পড়েছে কামার শিল্প। আমাদের তো বেচা বিক্রি নেই, আর এনজিওয়ালারাই ছিল আমাদের বিভিন্ন তালবায়না ঝামেলা করতে। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ায় অঞ্চলটির সঙ্গে প্রত্যাপন চুক্তি বাতিলের ঘোষণা নিউজিল্যান্ডের। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা এবং twitter/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি শারাফাত আহমেদ। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।